আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। আমি আজকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিকের উপর বলছি, যেটা প্রত্যেকটা ক্রিমিনাল কেসের মধ্যে যারা ক্লায়েন্ট আছে তাদের জানা উচিত, কারণ সবার জন্য এইটা প্রযোজ্য। সেটা হচ্ছে ক্রিমিনাল কোর্ট থেকে বেইল পাওয়া, ক্রিমিনাল কোর্টের পুলিশে যে বেইল দেয় ওর কন্ডিশন গুলো পালন করা, এবং কিভাবে আপনার আপনাকে ফলো করতে হবে পুলিশ এবং কোর্টের কন্ডিশন গুলো, এবং এগুলো ব্রিচ করলে কনসিকুয়েন্স কি হবে, এবং কিভাবে আপনাকে প্রিপারেশন করতে হবে পুলিশ থেকে এবং কোর্ট থেকে বেইল থেকে সিকিউর করার জন্য। এটা কিন্তু সবারই ক্ষেত্রে প্রযোজ্য, কারণ প্রত্যেকটা কেসের জন্য, ক্রিমিনাল কেসে যখনই চার্জ করা হয়, পুলিশ হয়তো তাদেরকে বেইল দেয় কন্ডিশন দিয়ে, অথবা মানে মানে এমনিতে বেইল দিয়ে দেয় একটা কোর্টের তারিখ দিয়ে, কোনো কন্ডিশন থাকে না। প্রায় সময় দেখা যায় কন্ডিশন দিয়ে দেয়, এবং কোর্ট থেকে যদি বেইল দেয় তাও কোর্টে কন্ডিশন দেয়, এবং এটা প্রায় ক্ষেত্রেই কন্ডিশনাল বেইলেই কোর্ট আপনার গ্রান্ট করে। এবং আপনার the prosecution can only make an objection before a defendant is convicted if one or more of the three conditions are met. পুলিশ আপনার বেইলের জন্য অবজেকশন, আপত্তি করতে পারবে কোর্টের কাছে আপনার কনভিকশন হওয়ার আগে, কারণ আপনি তো কোনো দোষী হন নাই, এখন আপনাকে কনভিকশন তারা সিকিউর করতে পারে নাই, জুরি আপনাকে বলে নাই যে আপনি গিলটি। সুতরাং এর আগে তাদেরকে তিনটা কারণ যদি মানে থাকে কনভিক্টেড হওয়ার আগে, তখন তারা মানে বলতে পারে that the prosecution can make objection আপনার before you are convicted, if objection করতে পারবে যদি শুধু তিনটা কারণের এই একটা কারণ যদি এক্সিস্ট করে। সেগুলো হচ্ছে কি, that the defendant will fail to appear at court to answer his bail, যে তাকে যদি বেইল দেওয়া হয় সে কোর্টে হাজিরা দিবে না, এইটা একটা কারণে তারা বেইল অবজেকশন করতে পারে। আরেকটা হচ্ছে কি, that the defendant will commit further offense while on bail, তাকে যদি বেইল দেওয়া হয় তখন সে পুনরায় আরেকটা অপরাধ সংগঠিত করবে। আরেকটা কারণ তারা অবজেকশন করতে পারে, that there is a risk that the defendant will interfere with prosecution witness, যেখানে পুলিশের অনেকগুলো উইটনেসরা আছে, এটা ফ্যামিলিগত কেস, এখানে তার আত্মীয় স্বজন আছে, তার ওয়াইফের রিলেটিভরা আছে, কমপ্লেন করছে ওয়াইফ, সুতরাং তাকে যদি ছাড়া হয় সে তার ওয়াইফকে ইনফ্লুয়েন্স করবে এবং ইন্টারফিয়ার করবে উইটনেসদের সাথে। এটা আরেকটা কারণ দেখাইয়া তারা অবজেকশন করে। আপনার ফেলিউর টু অ্যাপিয়ার, যে কোর্টে সে হাজিরা দিবে না, হ্যাঁ, এটা তারা প্রায় সময় এই ওই কারণটা দেখাইয়া দেয়। previous record of not appearing to answer bail, what is আপনার এইটা try to put forward, যে তার প্রিভিয়াস অতীত ইতিহাস আছে, তাকে বেইল দেওয়া হয়েছিল কিন্তু সে বেইলের হাজিরা দেয় নাই, কোর্টে হাজির হয় নাই, তখন এইটা একটা অবজেকশন তারা করবে। আপনার court will usually look at the factors when deciding whether a defendant applying for bail is likely to not to return to answer his bail and whether conditions are necessary. কোর্ট তখন চিন্তা ভাবনা করবে, কনসিডার করবে যে পুলিশ শুধু বলতেছে তা বললেই তো হবে না, তার সলিসিটর তো অবজেকশন করতেছে, সলিসিটর বলতেছে না তাকে বেইল দিতে হবে। সুতরাং কোর্ট এটাকে খুবই মানে পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনার সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করে এগুলো সবগুলো দেখবে, তাকে বেইলে রাখা যায় কিনা,
এবং যদি তাকে বেইল দেওয়া হয় তাহলে কোন কন্ডিশন গুলো দিলে তাইলে তার পালানোর মানে কোনো ইয়া থাকবে না, স্কোপ থাকবে না, সে কোর্টে হাজিরা দিবে, এগুলো তখন কোর্ট কনসিডার করে। Evidence of previous bail offenses আপনার might show this, and this is information that will often be available on the previous convictions printout of the defendant that the court will have it. যে আপনার কোর্টের কাছে থাকবে তার প্রিভিয়াস বেইল ব্রিচিং এর যে মানে ইতিহাস আছে, হিস্ট্রি আছে, এগুলো কোর্টের কাছে একটা প্রিন্ট আউট দেওয়া হবে যে সে বিগত জীবনে তার বেইলের কন্ডিশন ভঙ্গ করার একটা হিস্ট্রি আছে, এই প্রিন্ট আউটের মধ্যে এগুলো সবগুলো বর্ণনা করা আছে। If there is a bad bail attendance record, convincing explanation of what happened on those occasions, and reasons why they are less significant than they seem have to be presented to the court. এটা হইলো এখানে লয়ারের নিপুণতা। এটাই হইলো আপনার যে লয়ার, সবাই আমাকে বলে কি বেইলের জন্য দরখাস্ত করছে, বেইল রিফিউজ হয়ে গেছে, বেইলের জন্য দরখাস্ত করছে, ক্রাউন কোর্টে বেইল রিফিউজ হয়ে গেছে। করছে কিভাবে সেটা তো দেখতে হবে। যে তারা পুলিশ যে অবজেকশন করতেছে আপনি বিগত জীবনে বেইলের কন্ডিশন ব্রিচ করছেন, তারা কি এটা তো তারা বলতেছে, কিন্তু আপনি কি বলছেন একটু ডিটেইলস ওয়েতে এগুলোকে খণ্ডন করার জন্য, জাজকে বোঝানোর জন্য যে ওই যে তারা বলতেছে আমি বেইলের কন্ডিশন গুলো ব্রেক করেছি, ব্রিচ করেছি, সেগুলো তো বিভিন্ন কারণ আছে কেন আমি করেছি, এটা তো নির্দিষ্ট প্রত্যেকটা ক্ষেত্রের জন্য একটা গ্রহণযোগ্য কারণ আছে। ওই গ্রহণযোগ্য এবং কনভিন্সিং আপনার স্টেটমেন্ট, কনভিন্সিং রিজনস গুলো আপনার ওটার কাছে আপনাকে উপস্থাপন করতে হবে যে ওই ক্ষেত্রে আমি বেইল কন্ডিশন তারা যে বলছে ব্রিচ করেছি, কারণ ওই দিনে আমার বেইলের রিপোর্টিং এর সময় ছিল 11টা বাজে, আমি হয়তো 11টা বাজে পৌঁছতে পারি নাই, কারণ আমি ট্রেনের মধ্যে আমার লেট হয়ে গেছে বা টিউবের মধ্যে লেট হয়ে গেছে, আমি আটকে গেছি, এই ধরনের একটা আমার আনফরসিন একটা সিচুয়েশন হয়ে গেছে, যার জন্য আমার কোনো স্কোপ ছিল না যে আমি এটা ব্রেক করেছি। হ্যাঁ, এই জন্য আপনাকে এক্সপ্লেনেশন গুলো দিতে হবে কি কারণে আপনি বেইলের কন্ডিশন ব্রেক করছেন এবং কি কারণে আপনাকে তারা বলতেছে আপনার হিস্ট্রিটা ব্যাড। কনভিন্সিং রিজন দিতে হবে, শুধু বললে এবং ওইটাকে অ্যাকসেপ্ট করতে হবে এমন কোনো কথা নাই। এখানেই হইলো আপনার লয়ারকে যে ঠিক মতো আপনার মানে রিজন গুলো প্রেজেন্ট করতে হবে। এবং whether the defendant has ties to the community, আপনার কমিউনিটির সাথে যে আপনার টাই, যেটা আপনার কানেকশন, যেটা এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তারা পুলিশ অনেক সময় বলতে পারে যে তার কোনো টাইজ নাই এখানে, আমরা বলতে পারি যে না, তার এখানে অনেক আত্মীয় স্বজন আছে, তার ব্যবসা বাণিজ্য আছে, তার ঘর বাড়ি আছে, তার টাইটা সাফিসিয়েন্টলি ক্লোজ টু বি the staying in the UK, in England, rather than running out of the country. এগুলো আমাদেরকে আপনাকে এক্সপ্লেইন করতে হবে যে it is harder for an immigrant to get bail when accused of imprisonable offense because judges are concerned that they will simply return to their native country to avoid conviction. এবং এখানে আপনার যদি ইমিগ্রেন্ট হয়, তার কোনো এদেশে থাকার কোনো পসিবিলিটি নাই, সে একটা টেম্পোরারি ভিসা নিয়ে দেশের মধ্যে আছে, পারমিশন নিয়ে দেশের মধ্যে আছে, তখন জাজ একটু চিন্তা করবে যে তাকে যদি এখন বেইল দেওয়া হয় তাহলে তো স্বাভাবিক সে এই দেশে থাকার কোনো রাইট নাই, সেই দেশটা ছেড়ে চলে যাবে আপনার ট্রায়ালটাকে অ্যাভয়েড করার জন্য, সে ট্রায়ালটাকে ফেস করবে না, সে চলে যাবে। এটা আর একটা কারণ আপনার কোর্ট আপনার চিন্তা করতে পারে এবং পুলিশও সেটা বলতে পারে। এবং
তার আরেকটা হইলো রিটার্ন টু আনসার হিজ বেইল এন্ড আপনার আরেকটা হইলো কি যে তার লাইফ স্টাইলটা হইলো কি ইন্টারন্যাশনাল লাইফ স্টাইল। তার মানে হইলো কি সে তার যে জীবিকা, তার যে লাইফ, যে সে প্রায় সময় বিদেশে ভ্রমণ করে। okay? আপনার সুতরাং সে যেহেতু বিদেশে বেশি আসা যাওয়ার করার একটা ইয়ে আছে, তাহলে সেই দেশের মধ্যে এই রিস্কি জায়গার মধ্যে থাকবে না, সে চলে যাবে, সে পালাবে। এটা একটা আপনার রিজন আপনার তারা দিতে পারে। আরো অনেকগুলো আছে আপনার কমিউনিটি টাইস এর মধ্যে। আমি তো বললাম যে সে সিম্পলি রিটার্ন টু দা কান্ট্রি এবং তার ক্লোজ টাই নাই, এগুলো খণ্ডন করতে হবে, এবং ইন্টারন্যাশনাল লাইফ স্টাইল এটাকে খণ্ডন করতে হবে যুক্তিতর্ক দিয়ে। এগুলো হইলো আপনার ইমিগ্রেশনের থেকে বেইল পাওয়া, সিভিল কোর্টের, সিভিল আপনার কোর্ট থেকে, যে ইমিগ্রেশন ট্রাইব্যুনাল থেকে, এগুলো হলো কমপ্লিটলি ডিফারেন্ট স্টাইল। ওকে, কিন্তু ক্রিমিনাল কোর্ট থেকে বেইল পাইতে হলে আপনাকে অনেকগুলো কাজ করতে হবে, অনেক প্রিপারেশন আপনাকে করতে হবে। এটা একটা বড় স্টেপ। বেইলটা সিকিউর করলে আপনার মানে প্রিজনে যাওয়ার কোনো পসিবিলিটি আর থাকবে না। আপনি ট্রায়ালটা শেষ না হওয়া পর্যন্ত আপনি ঘরে থাকতে পারবেন, এবং ঘরে থাকলে আপনি আপনার লয়ারের সাথে বেশি বেশি মিটিং করতে পারবেন, যোগাযোগ করতে পারবেন, ফ্রিডম থাকবে, রেস্ট্রিকশনটা অনেক কম হবে। কারণ প্রিজনের মধ্যে তো ওরা সময় দেয় না 1 ঘন্টার বেশি, 1 ঘন্টার মধ্যে ঢুকতে আর বেরোতেই তো চলে যায় অনেক সময়, যার ফলে খুব লিমিটেড টাইম থাকে। আর আপনাকে এগুলো প্রিপারেশনটা খুবই সতর্কতার সাথে, খুবই ম্যাটিকুলাসলি বেইল অ্যাপ্লিকেশনটা প্রিপেয়ার করতে হবে। আপনার আরেকটা হইলো কি সিরিয়াসনেস অফ দ্য অফেন্স এন্ড স্ট্রেংথ অফ দ্য এভিডেন্স। এগুলো হইলো আরেকটা কারণ যে অফেন্সটা খুবই সিরিয়াস, এবং এভিডেন্স যেটা আছে তার বিরুদ্ধে সেগুলো খুবই স্ট্রং, তাইলে তাকে বেইল দেওয়াটা ঠিক হবে না। দিস ইজ নট an official reason for a court to not grant bail, but for serious offenses. The theory is that if the evidence is strong, then so is the chance of a long prison sentence, and therefore the chance of the defendant not turning up to the court is higher. এটা খুবই সিম্পল লজিক তারা পুলিশ দেখায়। তারা বলে কি যে এটা অফিসিয়াল রিজন না যে কোর্ট তাকে গ্রান্ট দিবে না, করবে না বেইল, কারণ হলো কি অফেন্সটা সিরিয়াস, এটা কোনো একটা অফিসিয়াল রিজন না। কিন্তু থিওরিটা হচ্ছে কি যে মূল যে মানে তারা যে ধারণা যেটা, সেটা হচ্ছে কি দ্য এভিডেন্স ইজ স্ট্রং, তার বিরুদ্ধে যে মানে তথ্য প্রমাণাদি এগুলো স্ট্রং, দেন সো চান্স অফ এ লং প্রিজন সেন্টেন্স আপনার, সুতরাং তাকে যদি কনভিক্টেড করা হয় তাহলে সে একটা লম্বা প্রিজন সেন্টেন্স হবে, and therefore the chance of the defendant not turning up to the court is higher. তখন তারা বলে যে সুতরাং যেহেতু তার কনভিকশনটা হলে সেন্টেন্সটা লম্বা হবে, সুতরাং তার হাজিরা দেওয়ার সম্ভাবনাটাও কিন্তু অনেক বেশি, অনেক মানে মানে যে হাজিরা না দেওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, যে হাজিরা সে করতে দিবে না, সে মানে পালাইয়া যাবে, এগুলোকে অ্যাভয়েড করার জন্য। এই যুক্তিতর্কগুলো পুলিশ কোর্টের কাছে এগুলো হলো প্রতিনিয়ত তারা করে। These arguments can be the single most problematic for any application for bail where a serious offense such as example of murder or armed robbery, যেখানে অফেন্সটা খুবই সিরিয়াস, আর্ম রবারি আছে, মার্ডার কেস আছে, যেখানে এগুলোর উপরে তারা খুবই এটাকে সিরিয়াসলি অবজেকশন করে, এবং এটা খুব প্রবলেমেটিক হয়ে যায় এখানে এই বেল গুলা সিকিউর করা। তখন তারপরে হলো কি ফার্দার অফেন্সেস কমিট করবে, এটাও তারা আর্গিউ করে যে বেইল দিলে আরেকটা অপরাধ সংগঠিত করবে।
A court will be less likely to give bail where there is a recent history of offending where when on bail for other offenses. যদি তার ইতিহাস থাকে, যে হিস্ট্রি থাকে, যে রেকর্ড থাকে, যে তাকে যখন বেল দেওয়া হয়েছিল সে বেইলের কন্ডিশন গুলো ব্রিচ করেছে, ব্রেক করেছে, এগুলোর যদি রেকর্ড থাকে তখন কোর্ট একটু আপনার রিলাক্টেন্ট হবে, বেইল দেবে কি দেবে না সেটা দিতে চাইবে না। এবং again the court will have access to this information through the defendant's previous convictions printout again। পুলিশ তার যে কুটিদের যে কনভিকশন রেকর্ড গুলো আছে এগুলো তাদের তো আপনার রেকর্ডের মধ্যে আছে, যে প্রিন্ট আউট এন্ড আপনার যে আপনার ডিফেন্ডেন্টের যে পাস্ট হিস্ট্রির যে রেকর্ড আছে ওগুলো তারা প্রিন্ট আউট করে কোর্টে দিয়ে দিবে। The court will be less concerned if the previous offenses are not of a similar or equally serious category to the offense charged। তখন আমাদেরকে যুক্তিতর্ক দিতে হবে, আপনাকে বলতে হবে যে আমাকে তো পুরানা যে মানে অপরাধ যেটা আমাকে বেল দেয় নাই সেটা হইলো কি একটা থেফটের জন্য, মনে করেন একটা হইলো থেফটের, এটা চুরি কেসের জন্য আমাকে তারা বেল দেয় নাই, এটা হইলো ওই ধরনের একটা কেস। কিন্তু এখন যেটা আমাকে মানে বেইলের জন্য অবজেকশন করা হচ্ছে সেটা হলো অ্যাসল্ট কেস, এটা হলো মারধরের কেস। ওকে, তাহলে এটা তো পুরো ভিন্ন ধরনের কেস, যেটার মধ্যে কোনো ধরনের আপনার সামঞ্জস্য না। ওইটা হলো চুরির জন্য বেইল দেয় নাই, কিন্তু এখন আমাকে যেটা চার্জ করেছে যে বেইল দিবে না বলতেছে এটা হলো অ্যাসল্ট কেস, অ্যাসল্টের জন্য তো বেইল দেওয়াটা উচিত, কিন্তু তারা বলতেছে আগে বেইল দেব। আগের অপরাধ এবং আজকের অপরাধের মধ্যে সামঞ্জস্য নাই, আর মানে এদের মধ্যে অনেকগুলো ডিফারেন্ট মানে ডিফারেন্ট টাইপ অফ অপরাধ, সুতরাং এগুলো আপনার কোর্টের কাছে তুলে ধরতে হবে আপনার। এবং if someone is charged with robbery but has previous offense committed while on bail, driving whilst disqualified, a good defense team will ask the court to give previous offenses less weight। মনে করেন আগে ছিল তখন অফেন্স যেটা আগে কমিট করেছিল সেটা হইলো কি একটা মানে ড্রাইভিং অফেন্সের জন্য তাকে আপনার মানে বেইল সে ডিসকোয়ালিফাই মানে ইয়া করছিল, ব্রিচ করছিল, কিন্তু এখন যেটা তাকে চার্জ করা হয়েছে সেটা হলো আর একটা ডিফারেন্ট আপনার চার্জ, সেটা হলো কি রবারি চার্জ। সুতরাং দুইটা দুই ধরনের অপরাধ। ইন্টারফেয়ারেন্স উইথ উইটনেসেস এটা কিন্তু সবসময় তারা একটা কন্ডিশন দিয়ে দেয় যে তাকে যদি বেইলে ছাড়া হয়, যেহেতু কমপ্লেন করছে ওয়াইফ অথবা যে কোনো কেউ করুক না কেন, যে সে প্রসিকিউশন পুলিশের যে উইটনেসরা আছে ওদের সাথে যোগাযোগ করবে, ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি ইন্টারফেয়ার করার চেষ্টা করবে। ওকে, and can object to the bail on the grounds that helping the keeping the defendant in prison will prevent him or her from interfering with prosecution witnesses, যে তারা আর প্রসিকিউশন উইটনেসের সাথে ইন্টারফেয়ার করতে পারবে না, এই জন্য তাকে বেইল দেওয়াটা উচিত হবে না। To stop them giving evidence in the trial or getting them to change their evidence, কারণ তাকে যদি বেইল দেওয়া হয় সে উইটনেসদের সাথে ইন্টারফেয়ার করবে এবং তাদেরকে স্টপ করার চেষ্টা করবে যে তোমরা আইসো না, তোমরা ওটা আইসো না মানে আমার জন্য মানে সাক্ষী দেওয়ার জন্য, এবং উইটনেসদেরকে ইন্টারফেয়ার করবে। ইভেন তাদের স্টপ তো করা আছেই, তাছাড়া তারা চেষ্টা করতে পারে ওর স্টেটমেন্ট যেটা ওইটাকে চেঞ্জ করার জন্য চেষ্টা করতে পারে। এই কারণগুলো পুলিশ দেয় এবং এই কারণগুলো পুলিশ কোর্টের কাছে এক্সপ্লেন করবে যে তাকে যদি তোমার বেইল দাও তাহলে সে করবে কি, উইটনেস যারা আছে আমাদের যাদেরকে আমরা ইউজ করছি কেসের জন্য তাদেরকে বাধা দিবে কোর্টে আসার জন্য, অথবা তাদেরকে বলবে কি তোমরা তোমাদের স্টেটমেন্টটাকে চেঞ্জ করো। This has to be argued on the facts, এটা কিন্তু একটা ফ্যাক্টের উপরেই আর্গিউ করতে হবে, and more likely to prevent bail if the defendant knows or has contact with the witnesses
কোয়েশ্চেন, যেখানে ডিফেন্ডেন্ট আসামি যদি পুলিশের মানে উইটনেসদের সাথে যদি যোগাযোগ থাকে, চেনা পরিচয় থাকে, সেখানে এই গ্রাউন্ডটা, এই রিজনটা, অবজেকশনের রিজনটা দেওয়াটা প্রায় সময়ই দেখা যায় তারা পুলিশ এটা অবজেকশন করে, কারণ এটা ইন্টারফেয়ার করবে। The witnesses are likely to be interfered with if the defendant is granted bail. তারপরে বেল কন্ডিশনস গুলোর উপরে আসে। The bail conditions are requirements the court gives to a defendant who is applying for bail so that he or she does not have to remain in prison before the proceedings are ended. এই কন্ডিশন গুলো তারা দেয়, কোর্ট দেয়, সুতরাং আপনার কনভিকশনের আগ পর্যন্ত, আপনাকে যখন মানে গিলটি প্রমাণ করার আগ পর্যন্ত আপনি বাইরে থাকতে পারবেন, প্রিজনে থাকতে পারবেন না, থাকার থাকার দরকার হবে না, আপনি ঘরে থাকতে পারবেন। যার জন্য আপনার কোর্ট খুব দেখে শুনে অনেকগুলো কন্ডিশন তারা বিচার বিশ্লেষণ করে দেখে কোন কন্ডিশন গুলো দিলে তার মানে কোর্টে হাজিরা দেওয়াটা সিকিউর করা যাবে। তারপর হচ্ছে কি, অনেক কন্ডিশন গুলো কোর্টে দেয়, সেগুলোর মধ্যে আছে আপনার কারফিউ, রেসিডেন্স রিকোয়ারমেন্ট। বলবে কি তুমি আহ, এই মানে কারফিউ মানে কি, যে সন্ধ্যার সময় তাকে ঘরে থাকতে হবে, যে সন্ধ্যা 7টার পর সে ঘরের বের হতে পারবে না, তাকে ঘরেই থাকতে হবে, কোনো অবস্থাতে সে মানে বাইরে যেতে পারবে না। এবং তাকে বলবে কি তোমাকে এই নির্দিষ্ট একটা অ্যাড্রেসের মধ্যেই, এই ঠিকানার মধ্যে তোমাকে থাকতে হবে, এটাও একটা কন্ডিশন দেয়া দেয়। এবং রিকোয়ারমেন্ট হইলো কি, আপনার একটা নির্দিষ্ট অ্যাড্রেসের মধ্যে, সেটা অনেক সময় বলা হয় কি, এটা যে ক্রাইম সিন থেকে একটু অনেক দূরে থাকতে হবে, কাছে কাছে না না থেকে, যেখানে কমপ্লেনেন্ট থাকে ওর কাছে না থেকে অনেক দূরে থাকতে হবে। এই ধরনের অনেকগুলো রিজন আপনার কোর্ট দিয়া দেয়, যে কোথায় দূরে কোন জায়গাটা দিলে, অ্যাড্রেসটা দিলে কোর্টের কাছে গ্রহণযোগ্য হবে। সেটা আপনার লয়ার বিবেচনা করে দেখবে যে কোন অ্যাড্রেসটা দিলে court is more likely to be convinced that the court will take into account when considering that what are the bail conditions, তখন তারা এগুলো কনসিডার করবে। দর্শক, এখন এই সেগমেন্টের সময় শেষ হয়ে গেছে। এখানে আরো অনেকগুলো বলার আছে, ক্রিমিনাল কোর্ট থেকে কিভাবে বেইল নিতে হবে, কিভাবে আপনি বেইল সিকিউর করবেন, ম্যাজিস্ট্রেট কোর্ট, পুলিশ এবং ক্রাউন কোর্ট থেকে। এই বেইলটা হইলো প্রত্যেকের জন্য প্রযোজ্য যারা ক্রিমিনাল কেস ফেস করেন। আমি নেক্সট সেগমেন্টে বাকি অংশটুকু আরো কন্টিনিউ করব। আমি এখন শর্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমি আবার ফিরে আসছি। সবাই আমার সাথেই থাকুন।